আমি বলবো ভাই এই প্রবলেম তো ওর না, এই প্রবলেম যে প্রশ্ন সেট করে তার জন্য। যারা বেশি মেধাবী তারা বিজ্ঞানে পড়বে। সুখ্যাতির জন্য যাদের ছবি ছাপা হয়েছে, যাদের কলাম ছাপা হয়েছে, তুমি দেখো তো এনে কয়টা বুয়েটের ওই ডিসি সাহেব প্রধান অতিথি হয় আর ওই মঞ্চে বসে থাকে, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোস্টলি হচ্ছে দাওয়াতি পায় না। স্টুডেন্টদেরকে শুরুতেই দিচ্ছি, তুমি জেনে নাও যে এগুলো তোমার অধিকার, যদি না পাও তাহলে আমাকে ধরবা। মানুষের চিন্তাধারা একটা লাইনও চেঞ্জ হতে পারে। আমি বলছি ভাই এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বদলায় উদ্যোক্তা দিয়ে দেন। বা এটার পিছনে আসলে কম্পিটিশন বাড়ানোটাই কি মোটিভ ছিল? কোন রকম ভাতে কাপড়ে চলে, তার রিসার্চ মিচার্জ করবে, এটার ফান্ডের চিন্তা করার তার স্কোপ থাকে না। সমাজ আসলে কারা চালায়? উদ্ভাস ভার্সিটি খ, চাওয়া থেকে পাওয়া। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিগত 2 যুগেরও বেশি সময় ধরে যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, কিংবা যারা ভার্সিটি ভর্তি ইচ্ছুক, কিংবা যারা চাকরি প্রত্যাশী, এমন লাখো লাখো শিক্ষার্থীকে সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছে উদ্ভাস শিক্ষা পরিবার। এই ধারাবাহিকতায় 2024 সালে ভার্সিটি খ ভর্তি ইচ্ছুদের জন্য লঞ্চ করা হয়েছে পূর্ণাঙ্গ অ্যাডমিশন প্রোগ্রাম। বর্তমান শিক্ষা ব্যবস্থা, মানবিকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং উদ্ভাসের নতুন এই প্রোগ্রাম, এই সবকিছু নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় মুখ সোহাগ ভাইয়া। ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তাই আমি কালক্ষেপণ না করে সরাসরি ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমরা অত্যন্ত আনন্দিত ভাইয়া আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। তো ভাইয়া, প্রথম কথা আপনার কাছে যেটা জানতে চাই, বর্তমান কনটেক্সট যদি আমরা একটু বিবেচনা করি, একটা বদ্ধমূল ধারণা বা একটা স্টেরিওটাইপ প্রচলিত আছে, যারা বেশি মেধাবী তারা বিজ্ঞানে পড়বে, যারা একটু কম মেধাবী তুলনামূলক তারা মানবিক বা বাণিজ্য বিভাগে পড়বে। তো 2024-এ এসেও এই বদ্ধমূল ধারণা বা স্টেরিওটাইপটা এখনো বিরাজ করে কিনা, আপনার কি মনে হয়? মানে কেন আমাদের ভিতরে এই ধারণাটা, আসলে এর পেছনে যৌক্তিকতাটা আসলে কতটুকু? না, থ্যাংক ইউ, বা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি, আর এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে আমরা লম্বা সময় ধরে পড়াচ্ছি, সো ফলে একদম শুরু থেকেই কিন্তু এই ধারণাটা যেটা প্রচলিত এটা কাইন্ড অফ আমার মধ্যেও ছিল। বাট এই ধারণাটা আমার হয়তো আজ থেকে আরো ধরো প্রায় 10-12 বছর আগে চেঞ্জ হতে শুরু করে, এবং ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন ভেন্যুতে আমরা মনে আছে আমি লেকচারে এই কথাটা বলতাম, দুইটা কথা বলতাম ইন জেনারেল। আমি বলতাম যে দেখো, তখন ও বিসিএস এর এত ট্রেন্ড ছিল না, বাট তখন আমি বলতাম যে দেখো, যে আমরা যারা সায়েন্স পড়ি মনে করি যে আমরা যারা মানে সামনের বেঞ্চের স্টুডেন্ট এবং আর্টস সেলারদেরকে আমরা পাত্তা টাত্তা দিই না, এই আর্টস সেলাররা ভবিষ্যতে হচ্ছে ডিসি হয়, আর সায়েন্স সেলাররা গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়। তো একটা এলাকায় যখন অনুষ্ঠান হয়, ওই ডিসি সাহেব প্রধান অতিথি হয় আর ওই মঞ্চে বসে থাকে, আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোস্টলি হচ্ছে দাওয়াতি পায় না। যে দাওয়াত পায়ও নিচের চেয়ারে বসে থাকে। সো আমার কাছে একটা সময় মনে হতো এটা তো ভাই অবিচার, কারণ ট্যালেন্টেড পোলা পান এত কঠিন কঠিন অঙ্ক করে এই ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, আর সে দাম পাচ্ছে না, দাম পাচ্ছে খয়ের পোলা পান। মানে প্র্যাকটিক্যালি কিন্তু এটাই হয়। হ্যাঁ, একটা স্টেরিওটাইপ আছে, মানে তো হচ্ছে হ্যাঁ অত দুর্বল মানে সবল স্টুডেন্টরা পড়বে না, বাট প্র্যাকটিক্যালি তো হচ্ছে যে তারাই যদি এখনো আবার বিসিএস এর কারণে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, ওরাও বিসিএস টিসিএস এ যাচ্ছে, বাট সমাজে কিন্তু এটা একটা এস্টাবলিশ জিনিস। সেকেন্ড আর একটা জিনিস সেটা হচ্ছে যে এটার অ্যান্সারই ওটা চলে আসবে যে এটা কি তাহলে অবিচার হইলো কিনা। তো এটার সাথে রিলেটেড জিনিস হলো, আমি আরেকটা কথা ওখানে বলতাম বা এখনো বলি বিভিন্ন জায়গায়, যে দেখো ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার এই কাজটা সোজা। কারণ হচ্ছে ধরো ইঞ্জিনিয়ার একটা মেশিন ডিল করে, একটা মেশিন, ফর এক্সাম্পল একটা ইঞ্জিনিয়ার ফ্যান বানাইছে, রাইটলি যদি ডিজাইন হয়, কারেন্ট ভোল্টেজ যদি ঠিক মতো দেয়, তো ফ্যানটা এটা বলবে না যে ভাই আমার আজকে মন খারাপ, ভালো লাগতেছে না আজকে, আজকে আমি ঘুরতে পারবো না, এটা বলার সুযোগ নাই। বাট হোয়াট অ্যাবাউট পিপল, মানুষ? মানুষের ইঞ্জিনিয়ারিং তো সোজা না, মেশিনের ইঞ্জিনিয়ারিং তো সোজা, কারেন্ট ভোল্টেজ ঠিক মতো দিলে তো চলবে। তো মানুষের তো কোনো এরকম গ্রামার নাই ঠিক মতো, যে ভাই একটা মানুষ, আমি ধরো সার্টেন একটা সিচুয়েশন, সার্টেন একটা কথা বলছে, কেউ এই কথাতে খুশি হয়েছে, কেউ এই কথাতে বরং আরো রেগে গেছে, তাই না? একই মানুষ, ইভেন একই কথাতে আগের দিন ভালো মোটিভেটেড হয়েছে, পরের দিন দেখা গেছে এই কথাকে সে পাত্তা দিচ্ছে না। সো তাহলে যারা অ্যাকচুয়ালি মানে আদার দেন দ্য মেশিনস, দ্যাট ইজ মানুষ, সামষ্টিগত মানুষ, সমাজ, এইটার ইঞ্জিনিয়ারিং করতে পারে, তারা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। এবং যে কারণে খ ইউনিটের মূলত সাবজেক্টটাই কিন্তু হলো মানুষ, সামষ্টিক মানুষ এবং আন্তর্জাতিক বিষয়াদি, মানে বিগ বিগ আইটেমস। সো ওই ইঞ্জিনিয়ারিং যারা পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আমি যদি ইঞ্জিনিয়ারিং শব্দটা ইউজ করি, তারা সেলিব্রেটেড হবে, এটাই স্বাভাবিক। আর যে বাস্তবতাটা যে বাংলাদেশে যেটা প্রচলিত, যে অধিকতর মেধাবীরা কতে পড়ে, এবং এটা ফ্যাক্ট, তাই পড়ে বাংলাদেশে এখনো খ ইউনিটের অনেক ক্ষেত্রে দেখা যায় অত মেধাবীরা যায়, ডেফিনেটলি যায়, বাট বেসিক ট্রেন্ড মানে জেনারেল ট্রেন্ড বলতেছি, এটা আমাদের এতদিনের প্রচলিত ধারণার কারণে। বাট যদি জিজ্ঞেস করা হয় আসলে খতে কেমন ছেলে পেলেদের যাওয়া উচিত, আমি বলবো সবচেয়ে টপমোস্ট ছেলে মেয়েদের এখানে যাওয়া উচিত।
কারণ দেখো সমাজ আসলে কারা চালায়, আমরা ইউনিটে যারা দ্যাট ইজ ইঞ্জিনিয়ার আমরা কিন্তু আসলে ট্রুলি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমরা আসলে কামলা খাটি, আমরা ট্রুলি পাওয়ার হোল্ড করি না। কারণ একটা প্রযুক্তি বানানো মানে আসলে বল পাওয়ার নাই, প্রযুক্তি কিভাবে ইউজ করে হবে, সোসাইটি কিভাবে চলবে, ধরো এই যে আমরা সরকার নির্বাচন করি, মানে পলিটিক্স কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এটা কি ইঞ্জিনিয়াররা ঠিক করে, এটা কি ডাক্তাররা ঠিক করে? মোটেও না। তা দেখো তুমি বড় বড় যা ফাংশন, একটা হসপিটাল ঠিক আছে, সেখানে ডাক্তাররা সার্ভিস দেয়, বাট এই স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, হেলথের রাইটস, রাইটস শব্দটা অথবা এটার ইমপ্লিকেশন কি হবে, তাই না? আমাকে কে শাসন করবে, হ্যাঁ, শাসক নির্বাচন প্রক্রিয়া কেমন হবে, রাষ্ট্র কাঠামো কেমন হবে, এগুলো কোনো ছোট বিষয় না। ইকোনমিক্স, দেশের অর্থনীতি, যেটার মধ্যে অনেক ম্যাথ লাগে, বাট এই ইকোনমিক্স যখন আমি বুঝতেছি যে পুরোপুরি অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, আমার বাজার ব্যবস্থা কেমন হবে, তো ওগুলো কি ছোট ছোট বিষয় নাকি? অনেক বড় বড় বিষয়। ফলে এই জায়গাটাতে ট্রুলি ফান্ডামেন্টাল জায়গা, বা আরো যদি সাবজেক্ট নাম বলি, তুমি জার্নালিজম বলো, তুমি ল বলো, তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস বলো, মানে এই যে মেজর ক্যাটাগরির যে জিনিসগুলা, যেটা হচ্ছে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ব্যবস্থাপনা রিলেটেড, এই পুরা জিনিসটা তো আসলে কমিউনিটেড। ফলে ওখানে আসলেই যদি ট্রুলি মানে কাজ করতে হয়, তাহলে সবচেয়ে মেধাবীদের যাওয়া উচিত। এটা আমি জাস্ট খয়নিট চালু করছি বলে বলতেছি না, আজ থেকে 10-12 বছর আগেও আমি এই কথা বলছি। ইভেন আমার মনে আছে, থাক ওই গল্পে না যাই, বাট মানে ফ্যাক্ট যে এটা আমি একাধিক জায়গায় এই জিনিসটাকে মানে বলছি। তো এখন প্রশ্ন হলো যে ইউনিটে পড়া সবাই যে একদম রাষ্ট্র ব্যবস্থা বদলাই দিবে, ইকোনমিক্যাল একটা নতুন থিওরি দিবে, সেটা হয়তো না। যে কারণে বাংলাদেশে রিসার্চের গ্রাউন্ড যেহেতু এখনো অত স্ট্রং না, অনেক বড় ইন্টারন্যাশনালি রিকগনাইজেবল থিওরিগুলা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, এটা খুব কম উদাহরণই আছে। ফলে এখানে যেটা হয় যে ইউনিটের আন্ডারে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোর আন্ডারে যে জবগুলো আছে, যে জিনিসগুলো আছে, মোস্টলি রেগুলার টাইপের জিনিস, হয়তো এনজিও থেকে একটা রেগুলার টাইপের ম্যানেজমেন্ট করতেছে, রেগুলার টাইপের একটা প্রপোজাল লিখতেছে, যে কারণে মনে হচ্ছে যেন অনেক ট্যালেন্টেডদের এখানে দরকার হচ্ছে না। বাট আসলে যদি এখানে ট্রুলি সোসাইটিকে যে উদ্দেশ্যে ক্ষয়ের এই সাবজেক্টগুলো, সেই উদ্দেশ্য আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই এখানে অনেক বেশি ট্যালেন্টেড মানুষের দরকার। এই আইডিয়াটা চেঞ্জ হওয়াটা জরুরি। এবং এই আইডিয়াটা চেঞ্জ না হলেও একটা চেঞ্জ অটোমেটিক্যালি আসছে, সেটা হলো যে এখন ভার্সিটি অথবা মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে যারা টপ স্টুডেন্টস বা অথবা রেজাল্টে যারা টপে ছিল, তারাও এখন বিসিএস দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে আসতেছে। তাদের এইটার থিওরিটিক্যাল আরো পড়ালেখা যদি থাকতো আরো স্ট্রঙ্গার হতো, না থাকলেও তারা এখন ট্রেনিং করে, কারণ সরকারি তো অনেক ট্রেনিং হয়ে তারা এটার জন্য উপযুক্ত হচ্ছে। বাট যদি আরো ফান্ডামেন্টাল জায়গা থেকে আরো মেরিটোরিয়াস স্টুডেন্টরা এই জায়গাগুলাতে কাজ করতো, পড়ালেখা করতো, আমার মনে হয় দেশের জন্য, শুধু দেশের জন্য না, পৃথিবীর জন্য আরো অনেক ভালো কিছু হতো। ডেফিনেটলি ভাইয়া, ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই যে ভার্সিটি এটা শুধুমাত্র মানবিকের শিক্ষার্থীরাই পড়ছে এখানে এমন না, বিজ্ঞান থেকে প্রচুর শিক্ষার্থী হ্যাঁ, আগে সেকেন্ড অপশনে রাখতো, আমার যদি কোনো কারণে মানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং না হয়, আমি হয়তো লাস্ট অপশন হিসেবে পরীক্ষা দিব। এখন আমরা ট্রেন্ডটাতে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেক মেধাবী শিক্ষার্থী যারা টপ করছে, তারা অ্যাডমিশন সিজনের শুরু থেকে আসলে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে। তাহলে হয়তো হ্যাঁ, আপনি যে কথাটা বললেন, ওই বিষয়টা হয়তো তারা ধরতে পেরেছে যে এখান থেকে আসলে হ্যাঁ, contribute কিছুটা করার মতো চেঞ্জ অনেকের আসছে, কাছে। কারণ আগে হয়তো আরো স্টেরিওটাইপ আইডিয়া ছিল, কিছু চেঞ্জে আসছে। যেমন ইকোনমিক্সে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা ইকোনমিক্সে যায়, আমরা এই জাতিগতভাবে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট মাইন্ডসদেরকে আমরা এই ডিপার্টমেন্ট থেকে পেয়েছি, লতে পেয়েছি। সেটার একটা কারণ আমার মনে হয়েছে যে যখন থেকে মিডিয়া আরো বেশি মানে ওয়াইড স্প্রেড হয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, একটা সময় মানুষ এনাফ তথ্যই জানতো না। ওই কারণে যে দেখো ডাক্তার ইঞ্জিনিয়ারের এই জিনিসটা হওয়ার পিছনে অনেক বড় রোল হচ্ছে আমাদের এই বাংলা গ্রামার বইয়ের যে আমার জীবনের লক্ষ্য রচনা। আমি রিসেন্টলি একটা বড় পাবলিকেশনসকে ইনফ্লুয়েন্স করছি, তারা রাজি হয়েছে। আমি বলছি ভাই এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বদলায় উদ্যোক্তা দিয়ে দেন, বা এখানে আরো আরো জিনিস দিয়ে দেন। জাস্ট ওই ডাক্তার ইঞ্জিনিয়ার মধ্যে আমি কেন রাখবো? কারণ এই যে মানুষ যেটা শুনতে থাকে, ওটা তার মাথার ভিতরে একটা তৈরি করে দেয় আর কি, একটা পজিশনিং তৈরি করে দেয়। হোয়ার দেখো, আমি কিন্তু আমাদের ক্যারিয়ার চয়েস সেমিনারে কথাটা বলি যে তুমি যদি লাস্ট 1 মাসের পেপার নাও, পেপারে যেসব লোক কুখ্যাতির জন্য না, সুখ্যাতির জন্য যাদের ছবি ছাপা হয়েছে, যাদের কলাম ছাপা হয়েছে, তুমি দেখো তো এনে কয়টা বুয়েটার আছে, কয়টা ইঞ্জিনিয়ার আছে, তাই না? তাহলে সেখান থেকে আমার মনে হয় যে ওই মিডিয়ার ওয়াইড স্প্রেড ইয়েটার কারণে, রোলটার কারণে কিছু মানুষের এখন আগের চেয়ে ওই একটু প্রোগ্রেসিভ চিন্তা করার সুযোগটা তৈরি হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এটার ফলো আপে আমি যেতে যাচ্ছি, আপনি যেমন বললেন যে ভার্সিটি আমরা শুরু করেছি, এবং সেই সাথে আপনি একটা দিকও তুলে ধরলেন যে ভার্সিটি যে বিষয়গুলো আছে এখানে দেশের জন্য, সমাজের জন্য কন্ট্রিবিউট করার কতটুকু জায়গা। এখানে কি আমি লিঙ্ক করে নিব কিনা যে আসলে উদ্ভাসের পক্ষ থেকে যে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, তার পিছনে মূল উদ্দেশ্যটা বা পারপাস কি ছিল?
যে ছেলে মেয়েকে যাতে ভবিষ্যতে তারা দেশ বা সমাজে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে ওই জায়গাটা, নাকি অন্য কোনো পারপাস বা ভ্যালুর জায়গা থেকে আসলে উদ্ভাস শিক্ষা পরিবার এই প্রোগ্রামটা নিয়ে এসেছে? একটা জিনিস আসলে আমরা কেন করি এটা তো হচ্ছে ধরো আমরা হয়তো আমাদের মনের কথা বলতে পারবো, আল্লাহ তালা বলতে পারবেন। তো মানুষের কাছে ব্যাখ্যা দিলে মানুষ সেটা বিশ্বাস করতে পারে, নাও করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পারপাস ড্রিভেন একটা কোম্পানি বলে আমরা বিশ্বাস করি। যে কারণে উদ্ভাস যখন শুরু হয়েছে, যে যেখানে প্রচলিত হচ্ছে নোট গাইডে মুখস্থ টুখস্থ করে কিছু একটা লিখে দিয়ে আসবে, সামহাও নাম্বার পাবে, সেখানে আমরা বলছি না, যোগ্য মানুষ হতে হবে, বাংলাদেশকে অন্যরকম বানাইতে হবে। ফলে সেটা যে আমাদের মনের মধ্যে আছে সেটা তো আসলে নতুন কথা না। বাট রাস্তা, যে বাংলাদেশকে আমি উন্নত রকম বানাইতে চাই, তার জন্য রাস্তা কি হবে? ফলে খেয়াল করো, আমরা একটা সময় কেন আমরা সায়েন্স দিয়ে শুরু করেছি, বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড। বিকজ আমি যেটা এক্সপার্ট না সেটা আমি নিজে করতে যাব না, যে কারণে একটা লম্বা সময় পর্যন্ত আমরা শুধু ওই ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। বাট যখন আমরা মেডিকেলে গেলাম, এখন আমি লিটন, আমরা তো ডাক্তার না, মেডিকেল আমরা কখন গেলাম? যখন হচ্ছে বেসিক জিনিসটা আমরা বুঝে ফেলেছি এবং আমাদের এই পরিমাণ রিসোর্স বা টাকা পয়সা হয়েছে যে মেডিকেল চালানোর মতো টপ মাইন্ডদেরকে আমরা রিক্রুট করতে পারতেছি। যে কারণে হচ্ছে যে আমি বিজনেসের নেচারটা বুঝি, অপারেশনসের নেচারটা বুঝি, সার্ভিসের নেচারটা বুঝি, আর ডোমেইন নলেজ, যেটা ডোমেইন নলেজের জন্য আমি বেস্ট পিপলকে আমি হায়ার করার মতো আমার অ্যাবিলিটি আছে। দেন উই স্টার্টেড কি নাম বলে যে মেডিকেল। সো এখন খ ইউনিট কেন এত পরে? ডেফিনেটলি এত পরের মূল কারণটা তো এটাই যে কারণ আমরা যতদিন পর্যন্ত কনফিডেন্ট হইতে পারি না যে আমরা ট্রুলি এটা ভালো মতো চালাইতে পারবো কিনা। কারণ কনফিডেন্ট হওয়ার ক্ষেত্রে কি হয়, যেটা আমার যত দূরবর্তী সেটার সপক্ষে ডেফিনেটলি ভীতি কাজ করে, তা করা স্বাভাবিক। যে কারণে আমাদের জন্য তো আসলে খ ইউনিটটা একটু অপরিচিত, অপ্রচলিত আমাদের জায়গা থেকে। আর দ্বিতীয়ত উদ্ভাস তো একটা লম্বা সময় নিয়ে আস্তে আস্তে গ্রো করেছে। ফলে হয় কি, একটা গাছ যখন ছোট থাকে তখন তুমি যদি 10টা পাতাও ছিঁড়ে ফেলো তাহলে দেখা গেল যে গাছটা মরে গেছে। বাট গাছটাকে তুমি যদি বড় হতে দাও এবং শিকড়টা যদি অনেক গভীরে প্রথিত হয়ে যায় এবং জিনিসটা যদি ফাউন্ডেশন স্ট্রং হয়, এরপরে কিন্তু খুব দ্রুত ডেভেলপ করা যায়। যে জাস্ট লাইক বিল্ডিং বানানোর মতো, যে মাটির নিচে দেখা গেল যে 1 বছর ধরে বিল্ডিং এর কিছু দেখা যাচ্ছে না, একতলা হওয়ার পর দেখা গেল ওরে বাবা 3 মাসের মধ্যে 10 তলা হয়ে গেছে বা এরকম অনেক তলা হয়ে গেছে। তো উদ্ভাসের কেসটা আমি এরকমই বলবো অনেকটা, বিকজ আমাদের যে সফটওয়্যার থেকে শুরু করে ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের যে স্কিল করার প্রক্রিয়া, সেই সবগুলো জায়গাতে তুমি এই জিনিসটা দেখবা যে আমরা ফাউন্ডেশনটাকে স্ট্রং করার পেছনে, ভিত্তিটাকে মজবুত করার পেছনে অনেক সময় দেই। আমাদের যদি ব্রাঞ্চও এখন প্রায় 82টা ব্রাঞ্চ, ওয়ারেস 2014-15 পর্যন্ত মানে হাতে গোনা কয়েকটা ব্রাঞ্চ ছিল। এরপরে কিন্তু ম্যাসিভ ভাবে আমরা ব্রাঞ্চ বাড়িয়েছি। কখন? যখন আমরা দেখেছি আমাদের স্কেলেবল মডেল একটা দাঁড় করাতে পেরেছি, ভিত্তিটা মজবুত হয়েছে। তো একইভাবে আমি মনে করি যে খ ইউনিটের প্রপার সার্ভিস দেওয়ার জন্য যে ভিত্তিটা দরকার, যে সফটওয়্যার, যে তারপর হচ্ছে সার্ভিস মেকানিজম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তো ক খ গ ঘ হিসেবে আলাদা না, এটা আমাদের রেডি। দেন ওই যে যেটা বললাম মেডিকেলের ক্ষেত্রে যেটা কোয়েশ্চেন ছিল, ওয়েদার উই ক্যান হায়ার দ্য টপ পিপল হু হ্যাভ দ্য ডোমেন নলেজ। সো সেটাতেও আমরা যখন কনফিডেন্ট হয়ে গেলাম যে খ ইউনিটের মধ্যে যারা আছে, এখানে সবচেয়ে টপ ডোমেইন নলেজের যারা আছে, আমি কি তাদেরকে হায়ার করার মতো ক্যাপাসিটি রাখি কিনা? হ্যাঁ, যখন আমরা দেখলাম না আমরা রাখি, তখন ওয়াই নট, তখন আমরা চিন্তা করেছি। কারণ এটা তো ট্রু, এটা তো আমরা অনেক আগে থেকেই ফিল করি যে বাংলাদেশকে যদি আসলে অন্যরকম করতে হয় ইন ট্রু সেন্স, আসলে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভূমিকা কম, এটা ফ্যাক্ট। সারা পৃথিবীতে সবচেয়ে টপ রোল প্লে করে হচ্ছে বিজনেস ওনাররা, এন্টারপ্রেনাররা, দে অ্যাকচুয়ালি রান দ্য শো। তারা ইভেন পলিটিক্স কে করবে সেগুলো তারাই ডিফাইন করে দেয়। আর যে জায়গা থেকে ডিফাইনটা করে দেয় সেই জায়গাগুলো কিন্তু কমিউনিটির আওতার মধ্যে, যেটা বললাম জার্নালিজম, আমার সাংবাদিকতা কেমন হবে, তাই না, তথ্যের প্রবাহ, মানুষের ব্রেনকে আমি কিভাবে করব, টিউনিং করব, আমার ল, তারপর আমার ইকোনমিক্স, সব মেজর জিনিসপত্র তো এখানে। ফলে এই জায়গাটাতে আসলে যদি আমরা টপ ট্যালেন্টদেরকে নার্চার করতে পারি, তাদেরকে ইন্সপায়ার করতে পারি, তাদের মধ্যে ওই স্বপ্ন দেখাইতে পারি যে জাস্ট লাইক আমি জাস্ট একটা ডিপার্টমেন্টে পড়তেছি, কোনো রকম একটা চাকরি পাইলাম, এটার জন্য না, বিয়ন্ড দ্যাট। হ্যাঁ, বেশিরভাগ স্টুডেন্ট হয়তো এইভাবেই চিন্তা করবে, বাট অ্যাটলিস্ট অল্প কিছু স্টুডেন্ট যদি তার চেয়ে বড় করে চিন্তা করার স্বপ্নটা অ্যাটলিস্ট দেখতে পায়, আমি যদি সেখান থেকে সাহসটা দিতে পারি, আমরা মনে করি যে বাংলাদেশের বড় চেঞ্জ সেখান থেকে আরো বেশি সম্ভব, যেটা ক ইউনিট দিয়ে কম সম্ভব, বা ক ইউনিটের কাউকে দিয়েও যদি সম্ভব হয় তাহলেও তাকে খ ইউনিটের ভূমিকা পালন করতে হবে। বুঝাইতে পারছি কিনা? যে আমি ধরো একটা ইঞ্জিনিয়ার, তো এখন আমি যে কোম্পানি চালাই, আমার ইঞ্জিনিয়ারিং রোল তো নাই না, আমি ম্যানেজার আর আমি লিডার, তাই না, আমি কমিউনিটির ভূমিকা পালন করতেছি। তো সেম থিং, কাজে এটা আমাদের একটা অন্যতম জায়গা যে যেহেতু আমরা চাই যে বাংলাদেশটা অন্যরকম হোক, সারা পৃথিবীর মধ্যে অন্যরকম হোক, পৃথিবীটাই অন্যরকম হোক, সেক্ষেত্রে যে মানুষগুলো দরকার সেটা তো শুধু ক ইউনিটের মধ্যে না, সেটা সব ইউনিটের মধ্যেই আছে। তো যদি আমার ক্যাপাসিটি হয়, হোয়াই নট, আমি সবগুলো জায়গাতেই একটা টাচ পয়েন্ট রাখার চেষ্টা আমরা কেন করব না? এটাই আমাদের অ্যাকচুয়ালি কোর থিঙ্কিং। ঠিক একই জায়গা থেকে ভাই জানতে চাই যে খ ইউনিটে সার্ভিস প্রোভাইডার আমাদের দেশে অনেক আছে, অনেক এস্টাবলিশড প্রতিষ্ঠান আছে যেখান থেকে স্টুডেন্টরা দীর্ঘ সময় ধরে মানে আস্থার সাথে সার্ভিস নিয়ে আসছে। তো এই জায়গাটাতে উদ্ভাসের
যে এন্ট্রি করা, এটা একটু রিস্কি মুভ ছিল কিনা, বা এটার পেছনে আসলে কম্পিটিশন বাড়ানোটাই কি মোটিভ ছিল না? এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে এই পয়েন্টটাও উল্লেখ করা যেতে পারে। কারণ তো আসলে একটা থাকে না, কারণ তো অনেকগুলোই থাকে। একটা তো বলেছি আমরা, বাট এটারই আসলে শাখা-প্রশাখা হিসেবে এটা অ্যান্সারটা আসবে। তুমি যেটা জিজ্ঞেস করেছো যে এখানে তো আরো অনেক প্লেয়াররা আছে। তাই না? তা আমার এখানে এন্ট্রি না করলেও তো হয়। তো সেক্ষেত্রেও আমরা ২ টা জিনিস বলতে পারি। একটা হইতেছে পারপাস এর জায়গা। পারপাস ড্রিভেন কোম্পানি আসলে খুব কম। সারা পৃথিবীতেই কম। সো একটা কোচিং সাহেব মনে করতেছে জাস্ট ভাই আমার কাজ তো কোন রকমে ওকে যাতে ভর্তির জন্য রেডি হয়ে যায়। বাট ওর মধ্যে যে একটা স্বপ্ন ঢুকাই দিতে হবে, একটা মোরাল সেন্স ঢুকাই দিতে হবে, এটা অনেকে তার ডিউটি মনে করতেছে না। বাট উদ্ভাস সবসময় আমরা এটা মনে করি। আমাদের টিচারদের বলাই থাকে যে ক্লাসরুমে কিছু না কিছু টাইম আলাদা করতেই হবে স্টুডেন্টদেরকে পড়ার বাইরের কিছু জিনিসপত্র ওর মাথার মধ্যে ঢুকানোর জন্য। সেটা যেমন একটা। আর দ্বিতীয়ত যদি আমি মেট্রোলিস্টিক্যালি বলি সার্ভিসের জায়গাটাতে, এখানে আমরা বলতে চাই যে আ আল্লাহ মাফ করুক যে অহংকার করার জন্য না, যে উদ্ভাস যখন এই কোচিং এর জগতে প্রবেশ করলো তখন তো আমরা হাঁটি পায়ে শুরু করেছি। বাট কোচিং এর যে একটা ওভারঅল ধারণা ছিল কোচিং জিনিসটা কেমন হবে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। যেমন তখনকার ইঞ্জিনিয়ারিং কোচিং এর যদি এক্সাম্পল দেই, দেখা গেছে যে ১০০ জন স্টুডেন্ট যদি কোচিং শুরু করে, রেজাল্ট হতে না হতে সেই স্টুডেন্ট সংখ্যা নেমে আসে 30% 40% এ, মানে 60-70% ই নাই। ফলে কোচিংগুলার অন্যতম প্রফিট মার্জিনই হতো যে আমি ১০০ জনের টাকা পাবো, বাট আমার সার্ভিস দিতে হবে মাত্র ৩০ জনকে। আর সেইখানে আমরা অল্টারনেটিভ বিভিন্ন সার্ভিস তৈরি করে এনশিওর করেছি যে ১০০ জন যদি ভর্তি হয়, অ্যাবসোলিউটলি ১০০ জন হওয়া তো থিওরিটিক্যাল, বাট মেজরিটি যাতে শেষ পর্যন্ত কন্টিনিউ করে। প্রয়োজনে তুমি এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, তাকে আমি এক্সট্রা ক্লাস দিয়ে হোক, মোটিভেট করে হোক, এটা কিন্তু এটা একটা চেঞ্জ। দ্বিতীয়ত আমরা আলহামদুলিল্লাহ এখন প্রায় ১৩-১৪ টা কোম্পানি চালাই। তো আমি কিছু বেশি দেখি কোচিং গুলোতে মেইনলি লিটন বেশি সময় দেয়। সো এই যে আমরা পার্সিয়াল একটা টাইম দিয়ে আলহামদুলিল্লাহ এত বড় ম্যানেজমেন্ট চালাতে পারতেছি, এটা কিন্তু অন্যতম কারণ ২ টা। একটা হচ্ছে আমাদের টিম, নাম্বার 1 হচ্ছে টিম। এখানে এত বেশি ডেডিকেটেড লোকজন আছে যারা ওন করে। হ্যাঁ? কারণ জিনিসটাকে আমরা তো জাস্ট সিম্পল ব্যবসা হিসেবে নিই না। আমরা এটা একটা মিশন হিসেবে নিছি। সো আমাদের পিপল আর উইথ আস, যারা মনে করে যে না আমরা একটা ভালো কিছু করার জন্য এখানে নামছি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে টেকনোলজি। যেহেতু আমরা নিজেরা ইঞ্জিনিয়ার হওয়ার ফলে আমাদের নিজেদের সফটওয়্যার কোম্পানি আছে। ফলে এই টেকনোলজির হিউজ একটা রোল আছে আজকের উদ্ভাস, উন্মেষ, উত্তরণ যে জায়গাটায় আছে। কারণ আমাদের এই ম্যাসিভ একটা সফটওয়্যার যেটা আমরা ওভার দ্য টাইম ১০-১২ বছরে তৈরি করেছি, যেটার ফলে এত বেশি জিনিসপত্র অর্গানাইজড এবং হচ্ছে প্রপারলি ম্যানেজড এবং অটোমেটেড, যেটা আসলে এত ইজিলি এত বড় জিনিস হ্যান্ডেল করা সম্ভব না। তো সেইম থিং আমরা যখন চিন্তা করলাম যে আমরা যখন খ ইউনিটে যাব, আমরা যে খুব মারাত্মকভাবে কম্পিটিটর এনালাইসিস করেছি এরকম না। আসলে ইন জেনারেল আমাদের টার্গেট থাকে আমরা আমাদের নিজেদের সাথে কম্পিটিশন করব। স্টিল মার্কেটে কে কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা কিছুটা জানি। তো সেক্ষেত্রে মনে হয়েছে যে উদ্ভাস অ্যাকচুয়ালি যে কথাটা তখন বলতে গেলাম যে যখন আমরা শুরু করলাম তখন কিন্তু ইন্ডাস্ট্রির অনেকগুলা স্ট্যান্ডার্ড আসলে চেঞ্জ হয়ে গেছে। যেমন সার্ভিস স্টুডেন্টরা কি লেভেলে পেতে পারে। এবং সার্ভিস ম্যানিফেস্টো নামে একটা জিনিস আমরা চালু করেছি যে স্টুডেন্টদেরকে শুরুতেই দিচ্ছি তুমি জেনে নাও যে এগুলো তোমার অধিকার। যদি না পাও তাহলে আমাকে ধরবা। উদ্ভাস অলওয়েজ ট্রাই করে ওভার ডেলিভারি দিতে। আমি যদি বলি যে আমি এটুকু দিব, প্র্যাকটিক্যালি আমি ডিজাইন করি যে তার চেয়ে একটু বেশি দিব। আমি যদি বলি যে ২০০ জন পুরস্কার পাবে, টার্গেটে থাকে না অন্তত আরো ২০ জনকে আমি বেশি পুরস্কার দিব। ফলে সার্ভিসের ওই জায়গাটাতে উদ্ভাস যে ট্র্যাক রেকর্ডটা তৈরি করেছে, যেটার কারণে কম্পিট করতে গিয়ে কিন্তু ওভারঅল আমি বলব ইন্ডাস্ট্রি ইমপ্রুভ করেছে। কারণ এই কম্পিট করতে গিয়ে বাকিদেরকেও ইমপ্রুভ করতে হয়েছে। তা না হলে মানে যেসব জায়গায় আমরা কম্পিট করেছে আমাদের সাথে যারা, বা আমরা যাদের সাথে কম্পিট করেছি, সো সেক্ষেত্রে কিন্তু ওভারঅল এই কম্পিটিশনের মাধ্যমে ওভারঅল স্টুডেন্টরা বেনিফিটেড হয়েছে বিকজ সার্ভিসটা আপগ্রেডেড হয়েছে। তো একই জিনিস আমরা বিলিভ করি খ ইউনিটে যারা ভালো করছে বা সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ দে আর অলসো ডুইং গুড। বাট যেহেতু আমাদের স্ট্রং কিছু ব্যাকগ্রাউন্ড উদ্ভাসের কারণে আছে, আমাদের টেকনোলজি বলো, ম্যানেজমেন্ট সিস্টেম বলো, সার্ভিসের যে মেকানিজম বলো, সেসব জায়গা থেকে যেহেতু আমরা আরো অনেকগুলা জিনিস, ইভেন এই যেমন আমরা যে দিনে পরীক্ষা নিয়ে সাথে সাথে রেজাল্ট মোবাইলে চলে যায়, তারপর আমাদের এমসিকিউ এক্সামে সবার প্রশ্ন আলাদা, এটা তো কেউ চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব, বিকজ আমরা ওই টেকনোলজিগুলো তো ডেভেলপ করেছি। ফলে আমার মনে হয় যে ওই যে জিনিসগুলা ওগুলো আমরা যখন খ ইউনিটে অ্যাপ্লাই করবো, হোপফুলি খ ইউনিটে করবো না মানে করতেছি, খ ইউনিটের স্টুডেন্ট যারা অলরেডি এবার আমাদের স্টুডেন্ট, তো মার্কেটের ভিতরে অলরেডি কিন্তু সেই টকিংটা আমার মনে শুরু হয়েছে যে উদ্ভাস যে সার্ভিসটা আলহামদুলিল্লাহ দিচ্ছে এখন, তাতে বাদ বাকিদেরকেও কিন্তু মনে হচ্ছে অনেক কিছু তাদেরকে আপগ্রেড করতে হবে। তো সেটা যদি হয় আমি বলবো যে ইটস এ গুড থিং ফর দ্য স্টুডেন্টস বা ফর দ্য কান্ট্রি, বিকজ সে একটা ভালো কম্পিটিশন যে কে কার চেয়ে সেবার মান উন্নত করতে পারে, সেটা করতে গিয়ে সবার ইমপ্রুভমেন্ট হবে, স্টুডেন্টরা বেনিফিটেড হবে, দেশ বেনিফিটেড হবে। এক্স্যাক্টলি ভাইয়া। এই জায়গাটাতে আপনার কথা শুনে যেটা বুঝলাম, আমাদের ফোকাসটা সবসময় কালেকটিভ ওয়েতে আসলে সার্ভিস কিভাবে ইমপ্রুভ করা যায় সেই জায়গাটাতে।
যেমন কিছু জিনিস আমাদের সব প্রোগ্রামের জন্য আগে থেকেই ছিল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি বা মেডিকেলের জন্য 24/7 আমাদের কিউএনএ সার্ভিস, কারো বাসায় হোম টিউটরকে রাত 2টার সময় ফোন করতে হচ্ছে না, বা একটা ফোন করে ওয়েট করতে হচ্ছে না, তৎক্ষণাৎ যে কোনো তথ্যের অ্যান্সার সে পেয়ে যাচ্ছে। একটা অফলাইন ক্লাস অসুস্থতা বা মানে ভালো লাগছে না জন্য করতে পারছি না, সেটার জন্য ব্যাকআপ হিসেবে আমার ম্যারাথন ক্লাস থাকছে, অফলাইন ক্লাস থাকছে, একটা পোর্টাল ডিজিটাইজড ওয়েতে মানে আমরা সবকিছু যেভাবে আমাদের প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে এসেছি, এটা হয়তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য অনেক পুরনো ছিল, বাট মানবিকের কোনো শিক্ষার্থীরা এটা হয়তো আগে এক্সপিরিয়েন্স করেনি। এবছরে আমাদের শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে আমরা যেটা দেখতে পারি। তো এই জায়গা থেকে আমার আপনার কাছে প্রশ্ন, উদ্ভাস শিক্ষা পরিবার যখনই কোনো প্রোগ্রাম বা কোর্স ডিজাইন করে কিংবা সেটা লঞ্চ করতে যায়, মানে সবসময় পেছনে পারপাস বা ভ্যালুর জায়গা কি এটাই থাকে যে মানে স্টুডেন্টদেরকে আমরা সবচেয়ে ভালো সার্ভিসটা দিব, নাকি একটা কোচিং সেন্টারের উদ্দেশ্যটা থাকে? ভাই অনেস্টলি জানতে যাচ্ছি যে আমার স্টুডেন্ট বেশি চান্স পাওয়াতে হবে, কি পরিমাণে স্টুডেন্ট চান্স পেলো, কত বেশি নাম্বার পেলো, কত পার্সেন্ট কোয়েশ্চেন কমন পড়লো, এইটাকে কি টোটালি আমরা সাইডে রেখে আমরা কি সার্ভিস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করি কিনা? মানে নাম্বার ওয়ান হচ্ছে যে এই দুটো জিনিস সাংঘর্ষিক না। হ্যাঁ, যদি কেউ মনে করে যে জাস্ট আমি স্টুডেন্টরা সামহাও চান্স পেলেই হলো, সেটাকে আমরা প্রবলেম মনে করি। তো সেক্ষেত্রে তো সেই কোচিং প্রশ্ন আউট করতেও দ্বিধা করবে না যে ভাই যেভাবে হোক ওকে ফার্স্ট বানাইতে হবে। বাট আমাদের কথা হচ্ছে ফার্স্ট বানাইতে হবে, তাকে হাই পারফর্মার বানাইতে হবে, বাট ইন এ রাইট ম্যানার। সো তার মানে আমার এটা পারপাজের সাথে অ্যালাইন করে যে আমি তাকে প্রপার সার্ভিস দিচ্ছি কেন, সো দ্যাট সে বেটার লার্ন করার এনভায়রনমেন্ট পায়। দ্বিতীয়ত, আমি যে তাকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি যে তুমি বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য রেডি হও, তাহলে একটা মানুষ কখন আরেকজন মানুষকে ফলো করে? আমি যদি ফলো করার মতো মানুষ না হই, তাহলে তুমি কেন আমাকে ফলো করবা? সো আমি ইনোভেটিভ হলে তুমি হয়তো আমার ইনোভেশনকে ফলো করতে পারো। আমি যদি হলো গিভিং অ্যাটিটিউডের হই, যে আমি মানুষকে দিতে পছন্দ করি, তাহলে তুমি হয়তো দিতে পছন্দ করতে পারো। ফলে আমি যদি ওরকম রিমার্কেবল জিনিস নিজে ডেলিভার না করি, আমি তার কাছে রিমার্কেবল জিনিস কিভাবে এক্সপেক্ট করব? তো সেটা তো বটেই। তো সেই জিনিসটা, আর সেই সাথে তার যে এনভায়রনমেন্টটা তৈরি করা যাতে সে বেটার রেজাল্ট ইজ এ ইন্ডিকেশন। কারণ অনেক ক্ষেত্রে মানুষ মনে করে জাস্ট রেজাল্টের পেছনে ছোট না, কেন যে রেজাল্ট পেছনে ছুটলে তুমি শিখতে পারবে না। আমি বলবো ভাই এই প্রবলেম তো ওর না, এই প্রবলেম যে প্রশ্ন সেট করে তার জন্য। তা তুমি কেন এরকম প্রশ্ন সেট করো না যে প্রশ্ন অ্যান্সার করতে হলে তাকে শিখতে হবে? তুমি মুখস্থ জিনিস দিলে সে মুখস্থই করবে, তুমি বোঝার জিনিস যদি কোয়েশ্চেন করো তো সে বোঝার চেষ্টা করবে, তাই না? ফলে সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটাই থাকে যে এটাকে সাংঘর্ষিক জায়গা হিসেবে চিন্তা না করা, তার সাথে পারপাস, তার পারফরমেন্স, তার লার্নিং, এই সবগুলো জিনিস যাতে ইন্টিগ্রেটেড হয়। এবং এখানেও চেঞ্জ যেটা আমরা আনার চেষ্টা করেছি, আমরা স্টুডেন্টদেরকে একইভাবে ইন্সপায়ার করতে চাই, তুমিও তোমার লাইফে গিয়ে এরকম পজিটিভ চেঞ্জগুলো আনো, সেটার জন্য তুমি রেডি হও এবং সেটার জন্য তুমি ইন্সপায়ার হও। ভাই আপনার কথায় যেটা আসলো, মুখস্থ বা বুঝে পড়া, উদ্ভাস তো সবসময় মুখস্থ করাকে ডিসকারেজ করেছে, বুঝে পড়াকে উৎসাহিত করেছে। ঠিক সে জায়গায় ভার্সিটি খতে বেশিরভাগ জিনিসই আমরা দেখতে পাই সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, সাহিত্য মুখস্থ নির্ভর। তো মুখস্থ পড়াকে ডিসকারেজ করে খ ইউনিট ইন্ট্রোডিউস করা, এটা কি সাংঘর্ষিক কিনা? না না, এটা অনেকে বুঝতে ভুল করে। দেখো উদ্ভাসের ডায়লগটা খেয়াল করো, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। আমরা এটা বলি নাই যে মুখস্থ কইরো না। না বুঝে মুখস্থ করা মানে হচ্ছে যেইটা বোঝার জিনিস সেইটা না বুঝে তুমি মুখস্থ করবা না। ইভেন আমরা বলি বুঝে নেওয়ার পরে এখন তুমি মুখস্থ করো। হ্যাঁ, যেমন ধর নিউটনের সূত্র বুঝতে হবে, বোঝার পরে তোমার মুখস্থ করতে হবে, আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না। বাট ধরো সায়েন্সের মধ্যেই মুখস্থের জিনিস তো প্রচুর। যেমন তোমার কোন জিনিসের আপেক্ষিক তাপ কত, কোন জিনিসের ঘনত্ব কত, এগুলো আমাদের অনেক কিছু মুখস্থ করতে হয় না? লট অফ ডায়াগ্রাম মুখস্থ করতে হয় না? লট অফ ফর্মুলা মুখস্থ করতে হয় না? ফলে যেটা মুখস্থর জিনিস সেটা তো সে মুখস্থ করবেই। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যেটা বোঝার জিনিস সেটা না বুঝে সে মুখস্থ করে ফেলতেছে। ফলে একই জিনিস খ ইউনিটের জন্য প্রযোজ্য। খ ইউনিটে মুখস্থ রাখার মতো এলিমেন্ট হয়তো ক ইউনিটের চেয়েও বেশি, তাতে তো সমস্যার কিছু নাই, সেটা সে মুখস্থ করবে। বাট যেটা বোঝার জিনিস, এখন তুমি বলো আমার যে রাষ্ট্র ব্যবস্থা এর মধ্যে কি বোঝার জিনিস নাই? আমার যে শাসন ব্যবস্থা এর মধ্যে বোঝার জিনিস নাই? জার্নালিজম বোঝার জিনিস নাই? অ্যানথ্রোপোলজি বোঝার জিনিস নাই? ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝার জিনিস নাই? ফলে আমাদের বক্তব্যটা ওইটা, যেটা বোঝার জিনিস সেটা তুমি না বুঝে মুখস্থ করো না। ভাইয়া আপনার কথাতে কিছুটা আমরা অ্যান্সার পেয়েছি। আরেকটু ইনডেপথ জানতে চাই যে কোচিং সেন্টার, ট্র্যাডিশনাল কোচিং সেন্টার যেগুলো, তাদের মেইন পারপাস তো থাকে যে সফলতা, ইন্ডিকেটর যেগুলো বললেন যে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে, কি পরিমাণ চান্স পেয়েছে। কিন্তু একটা ট্র্যাডিশনাল কোচিং সেন্টারের বাইরে যে কখনো কি এমন হতে পারে কিনা তারা ভালো মানুষ তৈরি করার পেছনে কাজ করছে, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মেইন স্ট্রিম শিক্ষা প্রতিষ্ঠান যেটা করার কথা, সেই রোলটা কি সামহাও একটা কোচিং সেন্টার প্লে করতে পারে কিনা, একটা ভালো মানুষ গড়ে তোলা, বা যে 2 মাস বা 3 মাসে আমরা স্টুডেন্টের সাথে সময় পাই অ্যাডমিশন সিজনে, ওই টাইমটাতে তার
এথিক্সের জায়গা, ভ্যালুর জায়গা বা মোরাল লার্নিং এর জায়গাটাতে ইমপ্রুভ করার কোনো সুযোগ কি কোচিং সেন্টারের হাতে থাকে কিনা? এখানে হচ্ছে যে তোমার কোশ্চেনের মধ্যে যেটা আছে যে ট্র্যাডিশনালরা আসলে কি করে না করে, আমি এর বিষয়ে কমেন্ট করতে চাই না, বিকজ তাদের ইন্টেনশন তো অ্যাকচুয়ালি তারা জানে, আল্লাহ জানে আর তারা জানে। কাজেই সেই দিক থেকে আমি ভালো ইন্টেনশনই তাদের আছে মনে করি, যে সবাই হয়তো চেষ্টা করতেছে, হয়তো এক একজন এক এক রকম ভাবে, অথবা কেউ হয়তো কোনো একটা জিনিসকে বেশি ফোকাস দিচ্ছে আর এটাকে হয়তো অত বেশি ফোকাস দিচ্ছে না, বিকজ রেজাল্ট এগুলো তো ভিজিবল জিনিস, অন্যরা সবাই বোঝে, বাট ও ভালো মানুষ হইলো কিনা, এটা চেতনা ঢুকলো কিনা, এটা তো আর ভিজিবল না, যে কারণে অনেক সময় মানুষ এগুলোতে নজর থাকে না। তো সেই দিক থেকে আমরা বলতে চাই যেটা, যে বাকিরা যেটা করতেছে আলহামদুলিল্লাহ, তারাও হয়তো চেষ্টা করতেছে, বাট আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি সেই জায়গাটাতে আমাদের চেষ্টাটা হচ্ছে আমরা বহাল রাখতে চাই। যেটা আমরা বললাম, ক্লাসে আমরা যেভাবে লেকচার ডেলিভারি করি, টিচারদেরকে আমরা যেভাবে গ্রুম করি, ইভেন আমাদের আরেকটা প্রজেক্টও কিছু কিছু শুরু হয়েছে। আমরা যে তাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি, ওটার ভিতরে যে কন্টেন্ট গুলো, সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট, এর ভিতরেও আমরা কিছু কিছু মোরাল কন্টেন্ট পুশ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। ওটা আমরা আরো এক্সটেন্সিভ ভাবে করতে চাই। ফলে সাথে প্রশ্নের মধ্যে যে পার্টটা ছিল যে 2-3 মাসে এটা সম্ভব কিনা, দেখো একটা মানুষের চেঞ্জ একটা লাইনেও হইতে পারে। যেমন আমি আমার একটা স্টুডেন্ট এখনো যে টার্কিতে থাকে, ও আলহামদুলিল্লাহ এখন গ্লোবাল একটা বড় ব্যবসা চালায়, এবং ওয়ার্ডপ্রেসের একটা বিজনেস, তো হচ্ছে গ্লোবালি এখন ওর কোম্পানি ওখানে 1 নাম্বার। তো ও আমি ক্লাসরুমে কখন কোন কথা বলছি এগুলো তো সব মনে থাকে না। সে আমাকে এই অনেক বছর পরে বলতেছে যে, "ভাই আমার যে সবচেয়ে বড় চেঞ্জ, আপনি ক্লাসরুমে একদিন বলছিলেন দেশপ্রেমের সংজ্ঞা কি? যে তুমি যে এই যে রুম থেকে বের হয়ে যাচ্ছ, যে লাইটটা তুমি বন্ধ করে দিচ্ছ না, তার মানে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, ইউ ডোন্ট কেয়ার। তার মানে তুমি তোমার এটা দেশপ্রেমিকের পরিচয় না। তুমি কলের টেপটা ছেড়ে রাখতেছো, এটা দেশপ্রেমিকের প্রয়োজন।" তাহলে এটা সিম্পল কথা, কেউ হয়তো ক্যাজুয়াল কথা হিসেবে নিতে পারে। বাট ওই দিনের ওই কথাটা তার মধ্যে এত বেশি প্রভাব বিস্তার করছে, সে নতুনভাবে দেশপ্রেম কি, আমার কাজটা ঠিকমতো করতে পারা, সেটা যত ছোটই হোক, সেটাও যে দেশপ্রেম, সেই জায়গা থেকে সে তার পার্সোনাল ফিলোসফিটাই চেঞ্জ হয়ে গেছে। ফলে এইজন্য ২-৩ মাস তো অনেক লম্বা সময়। হ্যাঁ, ডেফিনিটলি যদি কোনো একটা স্টুডেন্ট আমার সাথে ৫ বছর চলে, তাহলে যে পরিমাণ ইমপ্যাক্ট আমরা রাখতে পারবো, ২ মাসে হয়তো তার চেয়ে কম। বাট আমি বলতে চাই, বাট ২ মাসেও যা ইমপ্যাক্ট রাখা সম্ভব সেটা কিন্তু কম না। ডেফিনিটলি সেটা অনেক বড়। কারণ মানুষের চিন্তাধারা একটা লাইনেও চেঞ্জ হইতে পারে। তাই না? ১০ সেকেন্ডেও চেঞ্জ হইতে পারে। কোনো একটা কথা মানুষকে চেঞ্জ করে দিতেই পারে। ফলে ওই জিনিসটা আমরা করতে চাই, আমরা চেষ্টা করতেছি, এবং আমরা মনে করি যে অন্য যারা প্রতিষ্ঠান আছে, তারা এইসব জায়গায় সবাই আমরা কম্পিটিশন করি। স্টুডেন্টদেরকে আমরা কিভাবে আরো বেটার মানুষে কনভার্ট করতে পারি। সেখানে আমরা ওয়েলকাম করি যে লেট আস কম্পিট উইথ ইচ আদার। কারণ আলাদা, আলাদা ভালো জিনিসে কম্পিটিশন করতে বলছে, তাই না? ভাই, শেষ প্রশ্ন আপনার হ্যাঁ। কাছে। শিক্ষার্থীরা হুম, হুম। বাংলাদেশে বর্তমানে সোসাইটাল কনটেক্সট বিবেচনায় অনেক সময় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আসলে শেষ পর্যন্ত ক্যারিয়ার কি হবে, হয়তো কোনো অপশন নেই। হুম, হুম। আমি 4 বছর পরে বা 5 বছর পরে মাস্টার্স করে খুব বেশি হলে সরকারি চাকরির পেছনে দৌড়াবো, এর বাইরে হয়তো আমার লাইফের কোনো অপশন নেই। হুম, হুম। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরবর্তীতে যেমন আমরা মনে করি যে অনেক ইজি মানি ইনকাম করা সম্ভব, হুম, হুম। সেই ধারণাটা কিন্তু মানবিকের শিক্ষার্থীদের ভেতরে কম। তো তাদের ভেতরে একটা ধারণা যে আমরা আসলে পড়াশোনা করার পর আমাদের হয়তো ক্যারিয়ার মানে পাথ সিলেক্ট করার ক্ষেত্রে অত ডাইভার্সিফিকেশন নাই। তো তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? আসলে কি জায়গাটা সীমাবদ্ধ, নাকি এক্সপ্লোর করার সুযোগ আছে? জায়গা সীমাবদ্ধ কি সীমাবদ্ধ না, এটা আসলে কি সাবজেক্ট, তারপরে এই ফ্যাকাল্টিটার উপর কম ডিপেন্ড করে ব্যক্তির উপর। কারণ তুমি যেটা বললা যে ধরো কথার কথা কম্পিউটার সায়েন্স, এটা একটা ট্রেন্ডিং সাবজেক্ট, তাহলে কি কম্পিউটার সায়েন্সে যে পড়ছে সেই একেবারে সাথে সাথে বের হয়ে চাকরি পেয়ে যাচ্ছে না? কম্পিউটার সায়েন্স পড়ে কেউ ধরো 1 লাখ টাকার বেতনও পাচ্ছে, কেউ 20,000 টাকার বেতনও শুরু করতেছে, কেউ চাকরিও পাইতেছে না। তাহলে এটা কি কম্পিউটার সায়েন্সের দোষ বলবা তুমি? মূলত হচ্ছে ওই স্টুডেন্টটা নিজেকে স্কিলড ভাবে তৈরি করছে কিনা, তার ওই কনফিডেন্সটা আছে কিনা, তার ওই কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে লট অফ আদার স্কিল, যেটা তার ওই থিঙ্কিং ক্যাপাবিলিটি, এগুলো যদি সে গ্রো না করে, তাহলে তো অ্যাকচুয়ালি চাকরি তার জন্য ডিফিকাল্ট। আর গ্রো করলে চাকরি তার জন্য ইজি। ফলে সারা পৃথিবীতে সবসময় কাইন্ড অফ একটা ইকুইলিব্রিয়াম থাকে। দেখবা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট বেশি, ওখানে চাকরির ইয়েও বেশি। আলটিমেটলি ভাগটাক করলে আবার যে ডিপার্টমেন্ট ছোট, চাকরির স্কোপ ছোট, ও ভাগটাক করলে অ্যাভারেজ দেখবা কাইন্ড অফ একই রকম। সো একইভাবে যদি আমি সায়েন্সের সাথে মানবিকের কম্পেয়ার করি, মানবিকের স্টুডেন্টরা যেমন সায়েন্সের স্টুডেন্টদের বিশেষ করে বুয়েট টুয়েট এদের যেমন বাইরে চলে যাওয়ার প্রবণতা অনেক বেশি, সেই তুলনায় আমি যতদূর জানি মানবিকের স্টুডেন্টদের বাইরে যাওয়ার প্রবণতা সেই তুলনায় কম। প্রথমত বাইরে যাওয়ার স্কোপ কিন্তু প্রচুর আছে। সো কেউ যদি মনে করে সারা পৃথিবী আমার কাজের জায়গা, তো সেটা যেমন স্কোপ আছেই। বাট যদি দেশের মধ্যে বলো, দেশের মধ্যে বাংলাদেশে দেখো ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট সেক্টর, এগুলো তো ওভার দ্য টাইম লাস্ট ফিউ ইয়ার্স অনেক গ্রো করেছে। লট অফ এনজিওস আর ওয়ার্কিং, অনেক রিসার্চ অর্গানাইজেশন যেগুলো আগে ছিল না এখন তৈরি হচ্ছে। কারণ হয় কি যে একটা সময় পর্যন্ত মানুষ যখন হচ্ছে মানে যে কোন রকম ভাতে কাপড়ে চলে, তার রিসার্চ মিচার্চ করবে, এটার ফান্ডের চিন্তা করার তার স্কোপ থাকে না। তো বাংলাদেশ কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছে যেখানে আমাদের ওই মৌলিক বেসিক প্রয়োজন, ওগুলা
ওগুলার বাইরে গিয়েও আমরা এখন রিসার্চ করা বলো, তাই না, মানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলো, সেই জায়গাগুলোর স্কোপ তৈরি হয়েছে। কাজে সেক্ষেত্রে আমি তো বরং মনে করি যে বাংলাদেশে এখন খুব লুক্রেটিভ অনেকগুলো জবই তো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশনসগুলো বাংলাদেশে কাজ করে তারা অফার করে, যেগুলো মূলত মানবিকের স্টুডেন্টরা পার্সু করে। কাজে সেক্ষেত্রে মানবিকের যে কোনো স্টুডেন্ট যদি সে নিজেকে ওইভাবে গ্রো করে, তার তো চাকরির অভাব তো না, বরং আমার কাছে তো যদি তুমি অ্যাভারেজে বলো যে সায়েন্সের টপ স্টুডেন্টরা যত টাকার টপ স্যালারি, মানে টপ স্টুডেন্টরা যে টপ স্যালারিগুলো পায়, সেই তুলনায় তো মানবিকের টপ স্টুডেন্টরা টপ স্যালারি তাদেরগুলা অনেক ক্ষেত্রেই এই সায়েন্সেরগুলোর চেয়ে তো বেটার। বাট তার মানে এইটাই না মানবিকের যে কেউ পাশ করলে ওটা পেয়ে যাবে। একই কথায় সায়েন্সের জন্য সত্যি, এখানেও যে কেউ পাশ করলেই তো পেয়ে যাবে না, তাকে সেটার জন্য তাকে রেডি হতে হবে। আর আমি আরেকটা জায়গা যেটা টাচ করতে চাই, এন্টারপ্রেনারশিপ, এই উদ্যোক্তা হওয়া। তো উদ্যোক্তা হওয়ার জিনিসটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভে গ্লোবালি। কারণ হচ্ছে যে চাকরি সবাই কেন করবে, চাকরি দেওয়ার মতো কিছু মানুষ তো তৈরি হতে হবে। হ্যাঁ, সবাই হয়তো সেই সাহসটা নাই, সেই ক্যাপাবিলিটি তৈরি করতে পারে না, বাট দ্যাট শুড বি সাম পিপল। ফলে সেক্ষেত্রে কিন্তু ধরো মানবিকের যারা স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা থিঙ্কিং করা আরও ইজিয়ার। আমি এই জন্য বলবো, কারণ দেখো এখানে কিন্তু সায়েন্সে একটা মেকানিক্যালের স্টুডেন্ট, হ্যাঁ ও একটা ডিজাইন ফার্ম দিতে পারে যেটার জন্য হয়তো অত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নাই, বাট যদি সে একটা কাইন্ড অফ ফ্যাক্টরি দিতে চায়, এটা কিন্তু অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বিষয় আছে। বাট ল পাস করা একটা ছেলে, সে যদি একটা ল ফার্ম দিতে চায়, এটা কিন্তু অনেক বড় সেট আপ কস্টের বিষয় না। সে যদি ল প্র্যাকটিস যারা করে তাদের জন্য একটা অ্যাপ ডিজাইন করতে চায়, তার কোনো একটা এরকম ফ্রেন্ডকে সাথে নিয়ে যে আবার টেকনোলজি বুঝে, তাহলে আমি কিন্তু মনে করি মানবিকের স্টুডেন্টদের জন্য একইভাবে শুধু চাকরি না, এন্টারপ্রেনারশিপ চিন্তা করার স্কোপটা ইভেন সায়েন্সের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি। লট অফ স্কোপস আর দেয়ার, তাই না? কত রকম সার্ভের কাজ হয়, তো সেই ক্ষেত্রে জায়গায় প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলো, সার্ভিস ডেভেলপমেন্ট বলো, আমার মনে হয় অনেক রকম স্কোপ আছে। কাজে সেইগুলো যদি চিন্তা করা হয়, তাহলে আমি বলবো স্কোপ বেশি কমের বিষয় না, আসলে স্কোপটার মূল জিনিস হচ্ছে আমি নিজেকে ক্যাপেবল করে গ্রো করলাম কিনা। ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের আসলে এখানে অপরচুনিটি আছে, সেটা আমাদের অ্যাভেল করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট এবং সব কিছু মিলিয়ে যদি আমরা নিজেকে প্রস্তুত করতে পারি, মানবিক থেকে পড়েও প্লেন্টি অফ অপরচুনিটিস, বিসিএস সরকারি চাকরি ছাড়াও শিক্ষকতার পাশাপাশি গবেষণা সেক্টর, এনজিও, আইএনজিও, ইউএন এজেন্সিগুলোতে কাজ করার সুযোগ, এছাড়াও উদ্যোক্তা হওয়ার মতো ইনাফ এখানে রিসোর্সেস বা এখানে পটেনশিয়াল বিষয়াদি এখানে আছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা ভাইয়ার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন, আশা করছি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছি। তো ভবিষ্যতে যারা খ ইউনিটে আমরা পড়তে চাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি দিক নির্দেশনামূলক একটি বার্তা হয়ে থাকবে নিঃসন্দেহে। আমাদের প্রতি কোনো মতামত থাকলে ডেফিনেটলি পোস্টের নিচে কমেন্ট সেকশনে জানাবেন। এমন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের যদি সোহাগ ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে জানাবেন। ভাইয়ের সময় নিয়ে আমরা আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আরেকদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং দর্শক যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।